আসছে বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনতে চায় অর্থমন্ত্রী। নিত্যপণ্যের শুল্ক কমানোর পাশাপাশি নিম্নবিত্তকে সহায়তার পরামর্শ। ঈদ সামনে রেখে প্রস্তুত হচ্ছে নাটোরের চামড়া আড়ত। লবণের বাড়তি দাম ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। লাম্পি স্কিন ডিজিজ নিয়ে শঙ্কা। পুঁজিবাজারে চলছে অস্থিরতা। সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু। কমছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। আমন্ত্রণ বিজনেস টুডেতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। খাদ্য কিংবা সেবা সব ক্ষেত্রেই ব্যয়ের মাত্রা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। অর্থাৎ আয় দিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাই এখন কঠিন কাজ। হু হু করে বাড়ছে পণ্যমূল্য। নাগালে আনতে নীতির বদল হচ্ছে বারবার, কিন্তু অবস্থার কিন্তু কোনো পরিবর্তন নেই। 10% বেশি খাদ্য মূল্যস্ফীতি বাড়াচ্ছে আতঙ্ক। বিশ্লেষকরা বলছেন শুধু মুদ্রানীতি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বরাবরের মতোই আসন্ন বাজেটে স্বস্তির বার্তা দেবেন অর্থমন্ত্রী। ভোক্তাদের প্রশ্ন, স্বস্তি কি আদৌ মিলবে? রিমন রহমানের রিপোর্ট। কঠিন সময়ে স্বল্প আয়ের মানুষ, ব্যয়ের চাপে যেন চিরেচাপটা অবস্থা। ঘুম ভাঙলেই আতঙ্ক, এই বুঝি বাড়লো নতুন কোনো পণ্যের দাম। মানুষ যা আয় করছে তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি। সংসার চালাতে কেউ চাহিদার লাগাম টানছেন, কেউ ভাঙছেন সঞ্চয়, ঋণগ্রস্ত হচ্ছেন কেউ কেউ। দেওয়ালের পিঠ থেকে গেছে, মানে আমরা মধ্যস্থলে যারা আছি, মানে এক পর্যায়ে আমরা একবারে নিচে পর্যায়ে যে রোজ দিনকার কামাই সেটাও করতে পারতেছি না, উপরেও যেতে পারতেছি না। প্রতিনিয়তই দাম বৃদ্ধি পাচ্ছে। আজকে 1 টাকা, কালকে আর এক রকম, পরশু দিনে আর এক রকম। এই জন্য একটু বেশি করে কিনে রাখা আর কি, মানে একটু বেশি করে কিনে রাখলে দেখা যাচ্ছে যে আগামী দিনে আবার একটু কম কিনতে হইলো, মানে এইভাবে আর কি চলাচল করা আর কি। দীর্ঘদিন ধরে চলছে এমন সংকটাপন্ন অবস্থা। সার্বিক মূল্যস্ফীতির হার এখন 9.5%। তবে খাদ্য মূল্যস্ফীতি প্রায় 10.5%। অথচ চলতি অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির হার 6% নামিয়ে আনার লক্ষ্য ধরে সরকার। বছর ঘুরে আবার এসেছে বাজেট। বরাবরের মতোই এই বাজেটেও গুরুত্ব পাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। জনগণকে স্বস্তি দেবার প্রতিশ্রুতি দেবে সরকার। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি ধরনের নীতির দরকার? আমাদের মতো দেশে মুদ্রানীতি এককভাবে কিন্তু মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এখন তো আমরা বাজার অর্থনীতিতে বাস করি, তাই না? কাজেই বাজারই সব কিছু নির্ধারিত করবে, এটা স্বাভাবিক আর কি, তাই না? কিন্তু বাজারটাকে একটা কাঠামো নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে, অর্থাৎ একটা যেটাকে আমরা বলি সঠিক এফিশিয়েন্ট মার্কেট। আমদানি নির্ভর খাদ্যপণ্যে এখনও উচ্চকর বিদ্যমান। শুল্ক কমিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা উচিত। এসেনশিয়াল কমোডিটিদের ক্ষেত্রে এটা তো কর থাকার কথা না, এটা থাকা উচিত না, উন্নত দেশেও নাই। হ্যাঁ, যদি প্রসেসড ফুড হয়, হ্যাঁ হাই ভ্যালু ফুড হয়, তাহলে ভিন্ন জিনিস। যারা সাধারণ মানুষ যেটা কিনবে সেটা তো আপনি করতে পারেন, তাইলে আর সরকার কী জন্য আছে? পণ্যমূল্য সহনীয় করতে বাজেটে সুনির্দিষ্ট পদক্ষেপ তুলে ধরবেন অর্থমন্ত্রী। মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে এগুলো নিশ্চিত করা। দামের লাগাম টানতে সঠিক বাজার ব্যবস্থাপনা দরকার। পাশাপাশি নিম্নবিত্ত শ্রেণীকে দিতে হবে পর্যাপ্ত সহায়তা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়তের ব্যবসায়ীরা। তবে লবণের দাম বৃদ্ধি ভাবিয়ে তুলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম আড়তের ব্যবসায়ীদের। পশুর ভাইরাসজনিত রোগ লাম্পি স্কিন ডিজিজের কারণে চামড়া সংগ্রহ নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন ধীরে ধীরে মন্দা কাটিয়ে উঠছেন তারা। দেশে দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার নাটোরের চক বৈদ্যনাথে ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়ত। কোরবানি ঈদকে সামনে রেখে আড়তদাররা চামড়া কেনাবেচার প্রস্তুতি নিচ্ছেন। কয়েকদিন পর থেকে আড়তে শুরু হবে ধোয়া মোছা ও রং করার কাজ। প্রতি বছরের মতো এবারও উত্তর ও দক্ষিণাঞ্চলের 36টি জেলার চামড়া আসবে এই আড়তে।
তবে ব্যবসায়ীদের ভাবাচ্ছে লবণের মাত্রা অতিরিক্ত দাম এবং পশুর ভাইরাসজনিত রোগ লাম্পি স্কিন ডিজিজ, যার ফলে চামড়ার উপরিভাগে ফোসকা জাতীয় দাগ তৈরি হয়, কমে যায় বাজার মূল্য। এবার নগদেই বিক্রি হয়েছে, বাকিতে কমই বিক্রি হয়েছে, যেটুকু আছে এটুকু পাওয়া যাবো আশা করি। আর খুব তাড়াতাড়ি আমরা প্রস্তুতি নিচ্ছি। ল্যাম্পিং চামড়া যখন টেনারিওয়ালারা খরিদ করছে তাদের কাছে একেবারে বাজেয়াপ্ত, মানে কোনো দামে কোনোভাবে এদের এটা কোনো কাজে আসে না। ব্যবসায়ীদের অভিযোগ, বাণিজ্য মন্ত্রণালয়ে বেঁধে দেওয়া দামে চামড়া কিনলেও পদ্ধতিগত জটিলতায় বিদেশে পাঠাতে পারছেন না তারা। সরকারকে বিক্রি করার একটা রেট বাইন্দা দেখ বিদেশিদের কাছে, আমরা কাঁচা এত কিনবো, বিক্রিতে আমাদের 5 টাকা স্কোয়ার ফুট লাভ হোক, তাহলে আমরা সরকারের এই অফারকে আমরা গ্রহণ করব। এখন যে পরিস্থিতি, এখন লবণের যে দাম বাড়ছে, এই অবস্থায় আমরা মনে করি যে লবণের দাম আমাদের সরকারের একটু লক্ষ্য দেওয়া উচিত। ব্যবসায়ীরা মনে করছেন ধীরে ধীরে চামড়া বাজারে মন্দাভাব কেটে যাচ্ছে, এবারও আশানুরূপ বেচাকেনার আশা তাদের। সার্বিক প্রস্তুতি ভালো এবার, তবে লবণের দাম অত্যন্ত বেশি, 1150 টাকা এখনই লবণ দাম পড়ে যাচ্ছে। পূর্বের যে অবস্থা নাটোরের ছিল সেটা আবার ফিরে আসছে এবং সেই কারণে নাটোরে আমদানিও অনেকটা হয়তো বাড়বে বলে আমরা আশা করছি। কোরবানি ঈদের সময়ই দেশের মোট চামড়ার 50% ঢাকার ট্যানারিতে পাঠানো হয় এই চক বৈদ্যনাথ আড়ত থেকে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, আমাদের এই আয়োজনের শুরুতেই যেমনটি বলছিলাম যে ক্ষণে ক্ষণে নীতির পরিবর্তন হচ্ছে, কিন্তু মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না এবং নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষের কিন্তু নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। এই বিষয়ে আমরা পর্যালোচনা শুনবো। বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ সভাপতি ডক্টর জামাল উদ্দিন আহমেদ আছেন আমার সাথে। ডক্টর জামাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই মুহূর্তে আসলে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের বড় চ্যালেঞ্জ কি, আপনি কি মনে করেন? ডক্টর জামাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর জামাল, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আসলে আমাদের এই কঠিন সময়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বড় চ্যালেঞ্জ কি? আমাদের মূল্যস্ফীতির যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা হলো আপনার মূলত আমাদের যে ইম্পোর্ট বেসড যে আইটেমগুলো আছে সেগুলার ডলারের সাথে যে টাকার যে মূল্য অবমূল্যায়ন হয়েছে সেটার ফল ইম্পোর্ট আইটেমের উপরে পড়ছে, এটা একটা কারণ। আর একটা হলো যে আমাদের যে ডিস্ট্রিবিউশনাল যে প্রবলেমগুলো আছে, ডিস্ট্রিবিউশনাল প্রবলেম, এবং সেখানেও একটা প্রবলেম সমস্যা আছে। তারপরে হলো যে আপনার যে গুদামজাতকরণ এবং সিন্ডিকেট, এদের যে দৌরাত্ম্য, এই দৌরাত্ম্য কিন্তু অনেক কাজ করছে যে ইনফ্লেশনের কারণে, এটাকে ইনফ্লেশনের সাথে এটা যুক্ত হচ্ছে। এবং এই কারণে এখন ধরেন আমাদের নিয়ন্ত্রণে যেটা আছে উইদিন দি কান্ট্রি, আমাদের দেশের ভিতরে আমাদের যে নিয়ন্ত্রণের সুযোগ আছে সেটা হলো যে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যদ্রব্য এগুলার যাতে দাম না বাড়ে, এবং আমদানিকৃত জিনিসের উপরে আমরা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারবো না, কারণ ওটা ইউএস ডলারের সাথে টাকার মান যে কমার মধ্য দিয়ে যে ফল আসছে, সেই ফলে জিনিসপত্রের দাম বাড়বে। তো আমদানিকৃত, কিন্তু লোকালি প্রডিউস যে সমস্ত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে দাম যাতে নিয়ন্ত্রণে রাখা যায়। এখানে ধরেন আপনার গুদামজাত করা, তারপরে কালোবাজারি করা, এগুলাকে যাতে না করতে পারে, এটার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বস্তরের মানে গোয়েন্দা সংস্থাগুলা অ্যাক্টিভ থাকা দরকার। অ্যাক্টিভ থাকলে এদের এই সমস্ত কাজকর্ম সম্বন্ধে তাদেরকে যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে এটা কমানো কিছুটা সম্ভব। এবং সেই সেম টাইম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে ট্রান্সপোর্টেশনের যে চাঁদাবাজি, এটাও তো আপনার পণ্যের দামের সাথে যুক্ত হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, আমরা বিভিন্ন জায়গায় আপনার যে ঘুষ দিতে হয়, তারপরে
এবং চাঁদাবাজির যে শিকার, মানে ট্রেড ইউনিয়ন নেতৃত্ব থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের, শোনা যাচ্ছে দাউদকান্দি থেকে কুমিল্লা পর্যন্ত এই জায়গায় অনেক লোক রাতের বেলা এই সমস্ত গাড়ি ঘোড়াকে আক্রমণ করে এবং তাদের কাছ থেকে চাঁদা আদায় করে। তো এই যে নিরাপত্তাহীনতা, এটা কিন্তু আমাদের পুলিশ বাহিনী, সামরিক বাহিনী এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো যদি সজাগ থাকে, ইন দ্যাট কেস এটা হওয়া সম্ভব না এবং এটাকে রিডিউস করা সম্ভব। এটা আমাদের নিয়ন্ত্রণের ভিতরে আছে। এটা কিন্তু আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আবার জাহাজের ওখানে যে খালাস করার ক্ষেত্রে সেখানে যদি কোনো ডিলে হয়ে থাকে, তাও পণ্যের মূল্য বৃদ্ধির জন্য একটা উপকরণ হিসেবে কাজ করে। এবং সেই ক্ষেত্রে জাহাজের থেকে পণ্য খালাস আমদানিকৃত জাহাজের মধ্য থেকে পণ্য খালাসের ক্ষেত্রে সেটাও কিন্তু একটা স্পিডি ব্যবস্থা রাখা উচিত। যখন ডক্টর জামাল বেশ কিছু পদক্ষেপের কথা বলেন এবং কঠোর নজরদারির আওতায় আনতে হবে বেশ কিছু সেক্টরকে, কিন্তু এই যে মূল্যস্ফীতির হার সহনীয় রাখতে আসলে কেন্দ্রীয় ব্যাংক ব্যর্থ হলো কেন? ডক্টর জামাল, আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন? এই সমস্ত ব্যাপারে এগুলো কিন্তু মানে বিভিন্ন ডিপার্টমেন্ট যেভাবে তার দায়িত্ব পালন করতেছেন, তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্বগুলো পালন করেন, উইদাউট ডিলে ফাস্টার ওয়েতে আপনার এটা ক্লিয়ার করে দেয়, তাহলে কিন্তু আপনার এই মূল্য বৃদ্ধির জন্য যারা পায়তারা করতেছেন এটা তারা করতে পারবেন না। সেটার জন্য আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলা এর সাথে কাজ করছে, সরকারি প্রতিষ্ঠানগুলা চিটাগং পোর্ট, তারপরে চালনা পোর্ট, তারপরে আপনার ধরো দেশের স্থলবন্দরগুলা, সব জায়গায় আপনার দেখবেন যে লাইনের পর লাইন গাড়ি দাঁড়ায় আছে বেনাপোল বর্ডারে ওই পাশে। এই ট্রাকগুলাকে যত ফাস্টার আপনি এখানে ছেড়ে দিবেন, ততই কিন্তু আপনার এখানে গ্যাপ হবে না। তখন আপনার এই জিনিসগুলো পূরণ করে মানুষের মধ্যে বিক্রি করার জন্য ব্যবস্থা হইতে পারে। কিন্তু সেটা আপনার এই কাজগুলো কিন্তু মূলত আমাদের নিয়ন্ত্রণাধীন। সেটা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, ফাস্টার সার্ভিস না দিতে পারি, তাহলে আমাদের এখানে কিন্তু জট সৃষ্টি হবে। সেই জটের কারণে আমরা অসাধু ব্যবসায়ী যারা আছে তারা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করে জিনিসপত্রের দাম বাড়াবে। এই ব্যাপারে আমাদেরকে সঠিকভাবে আমরা সর্বস্তরে আমাদের দায়িত্ব পালন করা উচিত বলে আমি বিশ্বাস করি। তাহলে আপনার এই আর ইউএস ডলারের যে ডলার সংক্রান্ত যে প্রবলেম, সেই প্রবলেমটা হলো আমরা আমাদের যদি এই রেমিটেন্সের টাকা, সব টাকাগুলো যদি আমরা লিগ্যাল ওয়েতে বাংলাদেশে ঢুকানো হয়, তাহলে কিন্তু আপনার আমাদের রিজার্ভের পরিমাণও বাড়বে। তারপর এক্সপোর্টের টাকা যেগুলো এক্সপোর্ট হয়ে গেছে, এক্সপোর্টের টাকা ফেরত আসছে, এখানে অনেক টাকা কিন্তু আটকা আছে বিদেশে এবং এটা হয়তো অন্য জায়গায়ও ট্রান্সফার হয়ে গেছে। সেই টাকাগুলোকে উদ্ধার করার জন্য বাংলাদেশ সরকারের যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো যদি সচেতন থাকে, তাহলে এটা কিন্তু আপনার কমানো সম্ভব। এটা হয়তো যেই পরিমাণে এখন বাড়তেছে সেটা কিন্তু না বেড়ে আরো কম আকারে বাড়বে। বাড়াটা আপনি আটকানোর জন্য এই ব্যবস্থাগুলো যদি নেওয়া হয়, তাহলে আপনার ধরেন এটাকে আপনি কোনো না কোনোভাবে একটা অ্যারেস্ট করতে পারবেন এই মূল্য বৃদ্ধিটা। এই মূল্য বৃদ্ধি যদি আপনি রোধ করতে পারেন, তাহলে ডক্টর জামাল, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আমরা শুনছিলাম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ সভাপতি ডক্টর জামাল উদ্দিন আহমেদ। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাব। বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি আস্থা আইটি ফকির ফ্যাশন লিমিটেডের কাছ থেকে $multi-million বিনিয়োগ পেয়েছে। উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনে করেন এতে বিভিন্ন সেক্টরে উদ্ভাবন এবং ডিজিটাল কার্যক্রম ত্বরান্বিত হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর 6 সিজনস হোটেলে এক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারিত্ব কার্যকর হয়। এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বড় ব্র্যান্ডের
প্রতিনিধি বিকেএমের সহ সভাপতি ফজলে শামীম এহসান এবং বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। দর্শক, এবার আমরা একটু আজকের পুঁজিবাজারের লেনদেনের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আজকে কিন্তু আমরা বলছিলাম যে আছে কিন্তু নিম্নমুখী প্রবণতা দিয়ে পুঁজিবাজার ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজার সূচক কিন্তু কমে গেছে এবং সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও পড়ে গেছে। ঢাকা শেয়ার বাজারে আজকে প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি 46 পয়েন্টের মতো কমে এখন পর্যন্ত অবস্থান করছে 5231 পয়েন্টে এবং অন্য দুটি সূচকও কমেছে। ডিএসসি সূচক সেটি 11 পয়েন্টের মতো কমে অবস্থান করছে 1141 পয়েন্টে এবং 30 সূচক যেটি সেটি 14 পয়েন্টের মতো কমে 1872 পয়েন্টে এখন পর্যন্ত আছে। এবং আজকে ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত টোটাল ট্রেড করেছে মাত্র 148 কোটি 39 লাখ টাকার মতো শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে ইতিমধ্যে 284টি প্রতিষ্ঠানের শেয়ারের দামে কিন্তু কমে গেছে, মাত্র 65টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 40টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে। টপ 20-তে আজকে আইএফআইসি এই কোম্পানির প্রথম অবস্থানটি ধরে রেখেছে এবং ইতিমধ্যে ট্রেড করে ফেলেছে এই কোম্পানিটি 6 কোটি 97 লাখ টাকার মতো শেয়ার এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটি এই কোম্পানির দ্বিতীয় অবস্থানে আছে এবং এটি 6 কোটি 52 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করেছে। রূপালী লাইফ ইন্স্যুরেন্স আলিফকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থানে আছে 5 কোটি 70 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। এরপরে রূপালী লাইফকে দেখতে পাচ্ছি প্রায় 4 কোটি 40 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে চতুর্থ অবস্থানে এবং লাভেলও পঞ্চম অবস্থানে আছে। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি শুনবো তার বক্তব্যটি। সুধীমণ্ডলী, বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও কার্যক্রমে বাংলাদেশের 6092 জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে। এর মধ্যে রয়েছে 4093 জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী। আমরা নারী শান্তিরক্ষীদের সম্পৃক্ততা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের শান্তিরক্ষীগণ এ পর্যন্ত বিশ্বব্যাপী 63টি জাতিসংঘ মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে। বর্তমানে 13টি জাতিসংঘ মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীগণ নিয়োজিত রয়েছে এবং দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের DR কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্মড ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট নতুন করে সংযোজন করেছি। পাশাপাশি ইউনাইটেড নেশনস পিস কিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম এর আওতায় একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি ইঞ্জিনিয়ার্স কোম্পানি, একটি সিগন্যালস কোম্পানি ও একটি কুইক রিয়াকশন ফোর্স বর্তমানে জাতিসংঘে চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যে কোনো সময় নিয়োজিত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও জাতিসংঘ সদর দপ্তর সহ বেশ কয়েকটি মিশনে ফোর্স কমান্ডার এবং সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাগণ নিয়োজিত রয়েছেন। আমার প্রিয় শান্তিরক্ষীবৃন্দ, আপনারা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদেরকে অকুণ্ঠ ভালোবাসা উপহার দিয়েছে। অনেক দেশ আপনাদের থেকে বাংলা সংস্কৃতি ভাষা রপ্ত করেছে। আপনারা অন্যান্য দেশের সহযোগী শান্তিরক্ষীদেরও শ্রদ্ধা ও আস্থা অর্জন করেন। আর সর্বোপরি আমাদের পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠা বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্যটি। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।